প্রথম যেদিন বাবা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হতে গেলেন, বাবার মুখেই শোনা, বাবাকে আমার ঠাকুরদা একটি লাল টুকটুকে ফুল শার্ট আর একটি কালো হাফ প্যান্ট, এই হচ্ছে ড্রেস প্রেসিডেন্সি প্রথম ভর্তি হওয়ার। স্যার নেতাজি এসেছিলেন বলেছিলেন একবার আমাকে তেজনগরে, এরকম কিছু ঘটনা স্যার মনে আছে? গান্ধীজি কখনো করেছেন? গান্ধীজি এসেছিলেন। ওর একটা ওই ছিল, বীরভূমের টান ছিল, বলতেন এসো, হ্যাঁ আরেকবার বলে ক্লাসে আসবে তো। আমরা ছাত্র ছিলাম আর কি, আমাদের ডাকতেন এসো, হ্যাঁ এসো, হ্যাঁ এসো, হ্যাঁ। আমাদের যে একজন দুষ্ট ছেলে ছিল, যাবো না, হ্যাঁ। পলাশী কলেজের পক্ষ থেকে আমরা আমাদের কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রাধামাধব সাহার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধিত করেছি, পাশাপাশি একটি সাক্ষাৎকার নিয়েছি। তারই কিছু অংশ আমরা আমাদের এই ভিডিওতে দেখাচ্ছি। স্যার, আমরা তো পলাশী কলেজের পক্ষ থেকে এখানে এসেছি, শুধু পলাশী কলেজ নয়, আমরা মনে করি আপনি আমাদের অভিভাবক এবং পলাশী কলেজ প্রতিষ্ঠার শুরু থেকে এখনো পর্যন্ত কলেজের সঙ্গে আপনি এবং আপনার পরিবার ঘনিষ্ঠভাবে যুক্ত থেকেছে। তো আমরা এই যে পলাশীতে আপনার থাকা এবং পলাশীতে এত কর্মকাণ্ড করে এসেছেন, বিভিন্ন কলেজ, বিভিন্ন জায়গায় আপনি গিয়েছেন, ব্যক্তিগত জীবনে লেখালেখি করেছেন, অনেক শিক্ষকের সান্নিধ্যে এসেছেন, সেই সবটা নিয়ে আপনার সঙ্গে কিছুটা আলাপচারিতা করতে চাই। ভালো। আপনার প্রথমে বলি যে যে আপনার জন্ম কোথায় হয়েছিল? জন্ম আমার ঠিক জন্ম বলতে গেলে আমার জন্ম হয়েছিল মালদায়। ছোটবেলাটা কোথায় কেটেছে? ছোটবেলাটা কেটেছে পলাশীতে। ছোটবেলার কথা কি কিছু মনে পড়ে যেটা একটুখানি আমাদের সঙ্গে শেয়ার করবেন? আপনার বেড়ে ওঠা এবং তখন আপনার পলাশী বা আশেপাশের মানুষগুলোকে দেখা। খুব একটা মনে পড়ে না। ছোটবেলায় তো খেলাধুলা করতেন? করতাম। কোন স্কুলে পড়াশোনা করেছেন একেবারে ছোটবেলায়? খেলাধুলো মানে কোনো ই করা নয়। এই যেমন বাচ্চারা খেলে আর কি, ওই রকমের খেলাধুলো। পলাশীর কথা মনে পড়ে তো? কোনগুলো বেশি মনে পড়ে? আমার মনে পড়ে মীরা, মীরার মনে পড়ে। বাবার কথা মনে পড়ে? আমি শুনেছি তো বাবার ওই অঞ্চলে পলাশী এবং ওই তল্লাটে তার একটা ভীষণ সুনাম ছিল, এখনো তার কথা মানুষ বলে। তো সেই সময়ের যে শিক্ষা ব্যবস্থা, সেক্ষেত্রে বাবার অবদানটি ঠিক কোথায় আছে বলে আপনার মনে হয়? বাবার অবদান বলতে, বাবা অনেকটা স্ট্রিক্ট প্রকৃতির ছিলেন, স্ট্রিক্ট প্রকৃতির ছিলেন, সেই জন্যে ধরে রাখতে পেরেছিলেন সব কিছু। পলাশীতে ওই অঞ্চলে তো শিক্ষক হিসেবে তার ভীষণ সুনাম ছিল। আমার ভালো কথা ভাবলেই আমার কান্না আসে। সুনাম ছিল। বাবার কথা একটু বলুন তো, যতটুকু মনে পড়ে।
কোন সময়টা? যে কোনো একটা স্মৃতি বা সময় আপনার সঙ্গে কেমন সম্পর্ক ছিল পরিবারের সঙ্গে? পরিবারের সঙ্গে সম্পর্ক ভালোই ছিল। ওই অঞ্চলে যে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, এই প্রতিষ্ঠা কথাটা একটুখানি মডিফাইড করে দিতে হবে। হ্যাঁ, মানে স্কুলকে প্রথম থেকে কি একটা স্কুল আয় করে স্কুল হলো তা নয়, ছিল আস্তে আস্তে তার এতে সান্নিধ্যে বড় হয়েছে। শুনেছি তো পলাশী হাই স্কুলে যে যখন তৈরি হয়েছিল সেই সময়ের প্রথম দিক থেকেই তো উনি একটা বড় ভূমিকা নিয়েছিলেন। ঠিক কি ভূমিকা নিয়েছিলেন? উনি খুব কষ্ট করে ওই স্কুলটাকে হাই স্কুল করলেন, তারপরে বাবা ওই এলাকার 3টে স্কুলের সঙ্গে ভালোভাবে জড়িত ছিলেন। হুম, তার মধ্যে পলাশী তো আছেই, এখানে দুর্গা বসু, বৈদ্যনাথ বসু ছিলেন তার বাবা, একসঙ্গে তারা স্কুলটা করেছিলেন, মানে অনেকটা ঘনিষ্ঠ ছিলেন তারা। আর আপনার পড়াশোনা কোথায় শুরু হয়েছিল? মিরাতে মীরা হাই স্কুলে। হাই স্কুল। বাবা প্রথমে দুর্গা বসুর সঙ্গে যুক্ত ছিলেন খুবই, কিন্তু পরে দুর্গা প্রসাদ বসুর সঙ্গে তার একটুখানি মতামত হয়, মতান্তর হয়, তাই তো? মতান্তর হয়। মতান্তর হলে বাবা কিছুদিনের জন্য স্কুল ছেড়েই আসেন। তার কারণ অবশ্য ওইখানে শঙ্কর দাস ব্যানার্জি তাকে ডাকছিলেন। শঙ্কর দাস ব্যানার্জি উনিও বাবার বন্ধু ছিলেন। শঙ্কর দাস ব্যানার্জি সেটা কোন স্কুলে? পাগলাচণ্ডী পাগলাচণ্ডী স্কুল। পাগলাচণ্ডীতে আমরা ছিলাম কিছুদিন, বাবা হেডমাস্টার ছিলেন। পাগলাচণ্ডীতে বাবা পলাশী থেকে যাতায়াত করতেন, মীরা থেকে যাতায়াত করতেন। মীরা থেকে যাতায়াত করতে গিয়ে তখন তো অত বাস টাস ছিল না, ট্রেনেই দুবেলা 2টো ট্রেনে করে যেতাম। আমিও যেতাম, বাবাও যেত, আমার 2 ভাই যেত। এই যাতায়াত করতে করতে মীরার লোকেরা বলল যে মাস্টারমশাই আপনি এখান থেকে এখানে যাতায়াত করবেন, এখানে একটা স্কুল করুন। তখন ওরা আমার উৎসাহ নিয়ে ওই মীরাতেই কলেজ করার, স্কুল করার নয় কলেজ করার হওয়ার কথা হলো। পাগলাচণ্ডীতে কত বছর ছিলেন? না পড়েছেন ওইখানে, থাকেননি? পড়িয়েছিলেন একটু বেশি, তাও বছর 3 হবে বোধ হয়। পাগলাচণ্ডীতে পড়িয়েছিলেন। আপনারা তখন 3 ভাই, আপনারা কয় ভাই বোন? 2 ভাই আর বোন তারা আছেন এখন? না, কেউই নেই। আপনি একা, ছোট আপনি? ছোট মানে আপনার ছোট বোন আছে, এখন বেঁচে নেই। হুম। ভাইয়েদের মধ্যে আপনি ছোট। আপনাদের এই 3 ভাই বোনের বেড়ে ওঠা কি পলাশীতেই? 3 ভাই না 4 ভাই। 4 ভাই বোনের? হ্যাঁ, আমরা পলাশীতে বেড়ে উঠেছিলাম। পলাশীতে বেড়ে উঠে বড় হলাম, ওখানে খেলাধুলো, স্কুলে পড়া।
তারপর ওখান থেকে স্কুল হলো, মীরা পলাশি একসাথে যুক্ত হলো, আচ্ছা, সেই অনেক কাহিনী। সেই কাহিনীটা একটু বলুন, কিভাবে যুক্ত হলো? সে বহু টানাটানি করে এ বলে যে আমরা মাঝামাঝি জায়গায় করতে হবে, মীরা বাজার পলাশি। সুগার মিলের স্কুলটা বলতে গেলে সেখানেও তো দাদু ছিলেন। বাবা যখন পলাশি স্কুলে হেডমাস্টার ছিলেন, হাই স্কুলে, তখন সুগার মিলের সঙ্গে একটু বেশি যুক্ত হন এবং সুগার মিলকে নানাভাবে ইনিশিয়েটিভ করে ওখানে মীরার জন্য একটা স্থায়ী, মানে স্থায়ী নয়, মানে একটা রেগুলার টাকার ব্যবস্থা করতে পারে। সেখানে একটা গ্র্যান্ট রেগুলার আসে পলাশি থেকে, মীরা থেকে। ট্রেনের গেটে দাঁড়িয়ে থাকতো সবাই বিকেলের ট্রেনে, রেজাল্ট আসছে। রেজাল্টটা আমরা অপেক্ষা করে ওইখানে ট্রেন ধরতো। মানে ওই মানে যেদিন রেজাল্ট বেরোতো ওই দিনই আসতো না পরে? ওই দিনই আসতো। ওই দিন বিকেলে আমরা ছিলাম মাধ্যমিকে যখন পড়ি তখন পলাশী স্টেশনে ছিলেন? পলাশি স্টেশনে না, পলাশি গ্রামে। পলাশি গ্রামে ছিলাম আমরা, শহরে আসতাম, মানে পলাশি শহর বলতে তো তখন স্টেশন আর কি, স্টেশন। হ্যাঁ, পলাশি স্টেশনে আসতাম, আমাকে কালো দিয়ে স্টার্ট করেছেন। পলাশি স্টেশনে ওই সময় অপেক্ষা করে থাকতাম, হ্যাঁ। রেজাল্ট আসতো, কখন আসবে, ট্রেন আসবে, ওই অবস্থায় সেটা মনে পড়ে বেশি। তখন একটা উত্তেজনা ছিল। হ্যাঁ, সেটা স্কুলে, তারপরে স্কুলে যেত রেজাল্টটা, তাই তো? পলাশী এখন যেখানে আপনার বাড়ি, সেইখানে কি বাড়ি ছিল না আগে অন্য জায়গায় ছিল ওই অঞ্চলে? অন্য জায়গায় ছিল। কোন জায়গাটা ছিল? পুরনো পলাশি, পুরনো পলাশি। মিল পলাশি, মিলের কাছে। ওই তেজনগর না জায়গাটা? তেজনগর। তেজনগর। হ্যাঁ, এখন কিছু আছে ওইখানে? না, এখন আর মানে অস্তিত্ব রয়েছে, আমাদের অধিকার নেই আর কি। আচ্ছা, আচ্ছা। মানে ছেড়েই চলে আসা হয়েছে। ইনফ্যাক্ট বাবারা দুই ভাই ছিলেন, এক ভাই ওইখানে থেকে গেলেন, আর এক ভাই এদিকে এসে আলাদা করে বাড়ি করলেন, এই আর কি, দুটো পার্ট। মানে আপনার আমার ঠাকুরদারা দুই ভাই, আচ্ছা। তা এক ভাই ওই পুরনো বাড়িতেই থেকে গেলেন, আর আরেক ভাই এইখানে মিরে বাজারে এসে এখন যে বাড়ি দেখতে পান আর কি, সেইখানে বাড়ি করে মানে এই লক্ষ্মীকান্ত লক্ষ্মীনারায়ণ সাহা, লক্ষ্মীনারায়ণ সাহা, হ্যাঁ। তিনি এখানে চলে এলেন। চলে আর এলেন। ওর বড় ভাই, হ্যাঁ। ওটা হচ্ছে ছোট ভাই। আর বাবার দাদু যিনি ছিলেন তার নাম চন্দ্রমোহন সাহা, তিনি ওখানে ছিলেন। ওই। তারপরের জেনারেশন মানে চন্দ্রমোহন সাহা ওখানেই ছিলেন। লক্ষ্মীনারায়ণ সাহা আমার দাদু এক। হ্যাঁ, আপনাদের তো এখানে চলে এলেন। স্যার নেতাজি এসেছিলেন বলেছিলেন একবার আমাকে তেজনগরে, এরকম কিছু ঘটনা স্যার মনে নেতাজি আছে? না, গান্ধীজি কখনো করেছেন। গান্ধীজি এসে- গান্ধীজি এসেছিলেন। গান্ধীজি। গান্ধীজি এসেছিলেন এবং বাবা সেটা পাঠ করেছিলেন ওখান থেকে। আচ্ছা, আচ্ছা। বেশ কিছু মানে স্বাদেশিক কবিতা এগুলো আচ্ছা। নিয়ে ও একটা স্বাধীনতার জীবনগাথা বলে একটা প্যাম্পলেট তৈরি হয়েছিল। আচ্ছা, আচ্ছা। মানে আমার ঠাকুরদা লিখেছিলেন, মানে করেছিলেন, সম্পাদন করেছিলেন আর কি। আচ্ছা, সেইটা ওই ব্রিটিশদের সামনে আমার বাবা পাঠ পাঠ করেছিলেন। করেছিলেন ওখান থেকে। বাবা হয়তো বাবার সঙ্গে আরো কেউ ছিলেন, কিন্তু বাবাও একটা অংশ ওখানে। আচ্ছা, আচ্ছা। যেটা অনেকটাই হচ্ছে মানে ওই স্বাধীনতার বিষয়কে কেন্দ্র করে, যেটা ব্রিটিশদের শুনতে ভালো লাগার কথা নয়। স্বাধীনতার জীবনগাথা। হ্যাঁ, স্বাধীনতা। ওইটা কোন সময়টায় ওইটা যখন স্বাধীনতা হবে হবে? তার আগে আগে? তা ওই সময়টাই
সম্ভবত ভারত ছাড়ো নাকি, ভারত ছাড়ো আন্দোলনের সময় এসেছিল যখন ভারত ছাড়ো তো অনেকটা আগে। 42 হ্যাঁ, স্যার আপনি বলেছিলেন না আমাকে বলবেন ওই নদিয়া জেলার 15ই আগস্ট থেকে 18ই আগস্টের 14 চারটে দিন আগস্ট থেকে কীরকম 14 গেছিল? থেকে 18 আগস্ট যখন ওই হলো, ভাগ হলো। নদিয়া পূর্ব পাকিস্তানে যখন চলে গেল 3 দিনের জন্যে, কেমন গেল স্যার? টেনশন ছিল, খুব হুম। কমিউনাল টেনশন ছিল, আমাদের হিন্দু মুসলমানের মধ্যেও টেনশন ছিল লোকালি। ওই ওই সময় বিশেষ কোনো ঘটনার কথা মনে পড়ে? ওই 4টে দিন, 14 থেকে 18 আগস্ট। 15 তারিখে যখন এলো হুম। তখন হিন্দুদের মধ্যে একটুখানি উচ্ছ্বাস, ওই পলাশি যেখানে এখন বারোয়ারি তলার মাঠ, জানো কোনটা বলি? না না স্যার, কোনটা স্যার? জানো না? ওইটাই মিটিং প্লেস ছিল। কোন জায়গাটা স্যার? ওটা হচ্ছে গিয়ে ওই পলাশি, মীরা পলাশি, আদি বারোয়ারি যেখানে পুজো হয় সেই জায়গাটায়? আদি বারোয়ারি, আদি বারোয়ারি। আদি বারোয়ারি যেটা মানে কম বেশি রায়পাড়া, ওই জায়গাটা স্যার। আর জানলেন কি করে যে মানে এরকম পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানে চলে গেছে, আবার যখন ভারতের আন্ডারে এলো? এটা কি থানা থেকে জানিয়েছিল স্যার, না পত্রিকা? যেত লোকে যেত, স্টেশন যেত, খবর নিয়ে আসতো। অফিসিয়ালি জানালো কি, মানে স্থানীয় জনগণকে? স্থানীয় যারা যেত তারা নিয়ে আসতো খবর। আচ্ছা 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 ওই বহরমপুর থেকে, আচ্ছা রাজবাড়ি তো কৃষ্ণনগর থেকে। আচ্ছা আচ্ছা। ওই বারোয়ারি তলায় সবাই মিলে কি আনন্দ করেছিল না মিটিং করেছিল? মিটিং করেছিল প্রথম যেদিন মিটিং বারোয়ারি ঘোষণা হয়। হুম। তখন বয়স কত ছিল তোমার? তো 15-16 হবে। ও মাধ্যমিকে। আচ্ছা, রাজেন্দ্র প্রসাদ একবার এসেছিলেন না প্রেসিডেন্ট? উনি হোস্টেলে এসেছিলেন, আমরা হিন্দু হস্টেল? হিন্দু হোস্টেল, আমরা যে হোস্টেলে ছিলাম, হ্যাঁ হ্যাঁ, হুম। ওনারও হোস্টেল, হিন্দু হোস্টেল আর কি, হ্যাঁ। উনিও হিন্দু হোস্টেলে ছিলেন। হিন্দু হোস্টেলে থাকার সময় উনি এসেছিলেন, থাকার সময় না, হ্যাঁ, আমরা ছিলাম, উনি তার আগেই এসেছিলেন। আমি আর শ্রীকুমার একেবারেই ছোট থেকে স্কুল থেকে হ্যাঁ, কাছাকাছি ছিলাম। তারপরে কলেজ সম্বুদ্ধ, ভারতীতে চলছে। ভারতী রয়কে নিয়ে খেপাতাম না? ভারতী রয়, ওর তো প্রেসিডেন্সি গুড, ভেরি গুড। ভারতী রয় বলার সঙ্গে সঙ্গে বলে সম্বুদ্ধ হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের দাদা, দাদা। 1 বছরের আচ্ছা, senior, আচ্ছা। বাবার ক্লাস। সম্বুদ্ধ চট্টোপাধ্যায় আর আপনার তো খুব ফ্রেন্ডশিপ ছিল। সেরকম ছিল না, সাবজেক্টটা কথা। সাবজেক্টটা ওই আগেকার এরকম ফ্রেন্ডশিপ বলতে যাবো যে সেরকম ছিল না। কৃষ্ণনগর আমাকে বাড়িও দেখিয়েছেন স্যার। প্রেসিডেন্সি কলেজের কথা মাস্টারমশাই তখন কোথায় মনে থাকতে? আছে? থাকতে কোথায় তখন? হ্যাঁ, কোন হোস্টেলে থাকতেন? ওইটা একটা বিশাল স্মৃতি। কোন হোস্টেলে থাকতেন? বলি হুম। বললো প্রেসিডেন্সিতে পড়তাম, প্রেসিডেন্সিতে যখন পড়তাম তখন হোস্টেলেই থাকতাম। হোস্টেলটা কি নাম? হোস্টেলটার নাম কি? কি হোস্টেলে থাকতেন? দুষ্টুমি করতেন? কি হোস্টেলে থাকতেন? আমরা ইডেনে থাকতাম। ও, তখন ইডেন হোস্টেলের নাম। গুড, ভেরি গুড, এক্সট্রিমলি গুড, ব্রিলিয়ান্ট। ওইটাই মনে করার চেষ্টা করছি। ইডেনে অনেক দিন ছিলাম। হ্যাঁ, ইডেনের কেমন ছিল তখন? ইডেনের হোস্টেল কেমন করে কাটিয়েছেন? খুব ফ্রেন্ডলি অবস্থায় কাটি। আপনি হোস্টেলে এসে কি অন্যভাবে সবকিছু দেখতে শিখলেন? মানে অনেকটা চেঞ্জ আসলো জীবনে? প্রেসিডেন্সি কলেজে পড়ছেন, হোস্টেলে থাকছেন, তখন তো একটা আলাদা ফিলিং তৈরি হচ্ছে না, থ্রিল তৈরি হচ্ছে। হয়েছে, হ্যাঁ, কিন্তু অত বেশি হয়নি। কেন? কেননা আমরা অত
বড় হতাম, অত বেটার লেভেলে আমরা খরচপত্র করতে পারতাম না, বা বন্ধু বান্ধবও সেরকম হায়ার লেভেলে ছিল না। আপনি তো ইতিহাসের ছাত্র ছিলেন। আর তোমাদের কন্টেম্পোরারি? আমাদের কন্টেম্পোরারি বলতে শক্তিনাথ মুখার্জি। শক্তিনাথ মুখার্জি ওখানে ছিল, কিন্তু শক্তিনাথকে কীভাবে পেয়েছিলাম আমরা? তোমাদের চেয়ে জুনিয়র কাউকে মনে পড়ে? অমিয় বাগচি? ভাবছি যে জুনিয়র ছিল না ঠিক। 1 বছরের জুনিয়র ছিল হ্যাঁ জুনিয়র তোমার ছিলেন তো কাছে। বাবা আপনার থেকে এক ব্যাচ নিচে পড়তেন তো। আচ্ছা একটু মাস্টারমশাই বলুন, তারপর ছাত্র বলবেন। মাস্টারমশাইদের নাম বলুন তো, সেদিনই তো বললেন। শ্রীকুমার বাবু তোমার সঙ্গে পড়েছেন, হ্যাঁ, শ্রীকুমার একসঙ্গে আচার্য। পড়াশোনা করেছি, ছিলাম। আর শ্রীকুমার আর একজন জ্যোতির্ময় বাবু আইএস নাকি ছিলেন না তোমার ক্লাস ব্যাচমেট? আচ্ছা, টিচারদের কথা বলো। টিচারদের গল্প করুন, সেই ক্লাসে আসার সেই গল্প করুন, সব তো দিন ভুলেই গেছে সবাই। টিচার আপনার শিক্ষক। একটা দাও, চা দাও একটু। তারপরে ওই যে বলতেন ছেলেরা কিভাবে বসতো, মেয়েরা কিভাবে বসতো, সেগুলো একটু বলুন না। সেগুলো ইন্টারেস্টিং আছে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো বলুন, বলুন, interesting কথা। সেটা শোনো। একদম ভেতরে যা আছে ঝুলি করে উপর করে দিন। ওইগুলো ক্লাসের টিচারদের কথা মনে পড়ে। হ্যাঁ, বলুন বলুন। তাদের কথা। ও উনি স্টার্ট করলে আমার মেয়েরা যে যেত, একসঙ্গে যেতাম না, মানে ওইভাবে যেতাম। উনি আর ছাত্রছাত্রীরা একসঙ্গে যেতাম। ওই আমাদের পাশাপাশি দুটো ঘর ছিল। তারপর পাশাপাশি ঘর ছিল দুটো, হ্যাঁ একটা মেয়েদের একটা ছেলেদের। হুম। ওই ইউরোয় যখন তারপর ওই ওর ওই বীরভূমের উচ্চারণ ছিল একটু ওই রকমের। বলতেন এসো, হ্যাঁ এসো। আরেকবার বলে ক্লাসে আসবে তো। হ্যাঁ আমরা ছাত্র ছিলাম আর কি। হ্যাঁ। আমাদের ডাকতেন এসো, হ্যাঁ এসো। হ্যাঁ। এসো, হ্যাঁ। আমাদের যে একজন দুষ্ট ছেলে ছিল, যাবো না, হ্যাঁ। প্রথম যেদিন বাবা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হতে গেলেন, বাবার মুখেই শোনা, বাবাকে আমার ঠাকুরদা একটি লাল টুকটুকে ফুল শার্ট আর একটি কালো হাফ প্যান্ট, এই হচ্ছে হাফ প্যান্ট, এই হচ্ছে ড্রেস প্রেসিডেন্সি প্রথম ভর্তি হওয়ার। তা এটা এখন আমাদের কাছে খুব অবাক লাগে আর কি। এবং তখন কি অন্যরাও এরকম এই ধরনের তো? না, তা নয়, ওই যে যেটা বললেন বাবা, যে সেই পয়সা খরচ করবার, সেই জায়গার সেই প্রাচুর্য, প্যান্টটা ছিল তার হাফ মানে? প্যান্ট পরে কলেজ করা। হাফ প্যান্ট ছিল, অনেকে করতো, আমি করতাম মানে সেটা স্টাইলের মতোই হতো নাকি না? না। অন্য- মানে এটা ভাবা যায় না হাফ প্যান্ট পরে কলেজে গেলে। প্রেসিডেন্সি কলেজে প্রথম চাকরি কোথায়? শান্তিনিকেতনের কাছাকাছি কি যেন একটা জায়গা, কি কলেজটা বাবা? কোনটা? ওই যে কলেজে প্রথম চাকরিটা করতে গেলেন, শান্তিনিকেতনের কাছাকাছি কলেজটা। বলছি হ্যাঁ বলুন। বোলপুর কলেজ, বোলপুরে করতে না? বোলপুরে করতাম, কিন্তু বোলপুরে কি সবচেয়ে প্রথমে? প্রথম চাকরিতে জয়েন। ওটাই তো প্রথম ছিল। তারপরে তো গভর্নমেন্ট কলেজে যান। আর মাঝখানে আপনি একটা বড় দায়িত্ব সামলেছিলেন, মনে আছে? বোলপুর কলেজ, আবার গভর্নমেন্ট কলেজ, সে তো হলোই।
আপনি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিরাট দায়িত্ব সামলেছিলেন এবং তখন অনেক ভালো ভালো, অনেক পরে। হ্যাঁ, না ওইটাকে আগে ফোকাস করে দিই। ওটা আপনার মানে অনেকগুলো কলেজের স্যাংশন করিয়েছিলেন। সেইটা কি পোস্টে ছিলেন বাবা 7 বছর? তুমি না। কৃষ্ণনগর কলেজের কথা কিছু বলো। বোলপুর থেকে তো কৃষ্ণনগরে এলে, প্রথম সরকারি কলেজ কৃষ্ণনগর কলেজ। তাহলে কৃষ্ণনগর কলেজের কথা কি মনে আছে বলো। একটা দুটো কথা বলো। আপনি যাদেরকে অধ্যক্ষ হিসেবে পেয়েছেন, আপনি সার্ভিস করতেন, তিনি প্রিন্সিপাল ছিলেন, এরকম আছেন আপনার খুব বিখ্যাত 2 বন্ধু, মানে আপনার খুব কাছের, একসাথে কাজ করার অভিজ্ঞতা। ফণী বাবুকে মনে পড়ে? ফণীবাবু কে ফণীভূষণ ছিলেন? কি বেশ ছিলেন? ফণীবাবু আমার সহকর্মী ছিল। হুম। অধ্যক্ষ কথা বলেন। তার আগে আমরা একসঙ্গে ফণীভট চার্চ একসঙ্গে প্রেসিডেন্সি কলেজে একসঙ্গে কিছুদিন কাটিয়েছিলাম। আচ্ছা, কৃষ্ণনগরের সবচেয়ে যেটা এর সময় নকশাল আমলে তখন কিছু ঘটনা বলো, নকশাল আমলের কথা বলো। আমার নিজের চোখে ছাত্র দেখা হিসেবে কাদের যে পেয়েছো? ওখানে বাস পুড়িয়ে দিচ্ছে, স্কুল বাস। আমি তখন খুব ছোট, ক্লাস 3 তে সব। নকশাল আমলে? নকশাল আমলে, হ্যাঁ, বাস পুড়িয়ে দিয়েছে, সেটা আমার নিজের চোখে দেখা। স্কুল ফিরছি যখন এই ঘটনা। ছাত্র হিসেবে কাদের পেয়েছো কৃষ্ণনগরে? এই কি বলে লেফট, যারা পরবর্তীকালে বড় বড় নেতা হয়েছেন। অনিল বিশ্বাসকে বিশ্বাসকে পেয়েছো ছাত্র হিসেবে? ছাত্র না, অনেক বিশ্বাস। হ্যাঁ, অনেক বিশ্বাস হ্যাঁ, সেটাই বলছি, অনেক বিশেষ। কলেজের ছাত্র, তখন প্রেসিডেন্সি কলেজে হ্যাঁ, অনার্স পড়াই, প্রেসিডেন্সি না, কৃষ্ণনগর কৃষ্ণনগরের অনার্স পড়াই। হ্যাঁ। উনি ইতিহাসের ছাত্র ছিল? হ্যাঁ উনি কি আপনার ক্লাস করেছেন? হ্যাঁ, আমার কাজ করতে করিমপুরে বাড়ি মনে হয়। প্রশান্ত সুর। তখন প্রশান্ত সুর বলুন একটু। তখন পরে সায়েন্স আর হিস্ট্রি একসঙ্গে হতো, আচ্ছা, আলাদা ছিল না প্রথম দিকে, অনেক পরে আলাদা হয়েছে। কলকাতায় কলেজ মনে পড়ে? কোথায় এলে? বলিয়ে দাও। মৌলানা আজাদে তো? মৌলানা আজাদ এলেন না? এই জন্য তো বললাম ইগনু ছিল। ইগনু সেটআপে বাবা কিন্তু যুক্ত। এটা একটা অ্যাডিশনাল পয়েন্ট দিয়ে দিলাম আপনাকে। তারপর ওখানে কতদিন ছিলেন? মৌলানা আজাদে বেশি দিন ছিলাম না, 2-3 বছর ম্যাক্সিমাম। বছর খানেক তো মৌলানায় ছিলে, একটু বেশি, বছর খানেকে। তারপরে সেখান থেকে গেলে কোথায় মনে পড়ে? টাকি টাকি গভর্নমেন্ট কলেজে। টাকির কথা কি মনে পড়ে বলো। সেখানে ছাত্র হিসেবে কাদের পেয়েছো? গৌতম দেবকে পেয়েছো ছাত্র হিসেবে? মনে পড়ছে? বলো ধরিয়ে দাও। টাকির কথা কিছু বলো। তখন টাকিতে কি রকম প্রিন্সিপাল ছিল? কে ছিলেন? নাম বলে দাও। প্রিন্সিপাল তো ওই চেঞ্জ করতো প্রতি সপ্তাহে প্রায়, বেশিরভাগ সময় আমি থাকতাম ইনচার্জ না। ইনচার্জে। আর বসন্ত বাবুকে পাওনি? হ্যাঁ, বসন্তবাবু তো ছিল। শেষের দিকে। বসন্তবাবুই আমাকে সবসময় চাবি ফেলে দিয়ে চলে যেত। হ্যাঁ, এটাই আমি আসতে চাইছিলাম। মানে পুরো একটা নদীর পাশে সুন্দর জায়গা টাকি, এই জায়গাটা একটু আলাদা তাই না? কলকাতা ওখানে থেকে আলাদা। হোস্টেলের চার্জেও তো তুমি ছিলে। ওটা একটু বলুন, ওখানে আপনার অনেক ঘটনা হোস্টেল আছে। থেকে বেড়াতে গিয়েছিলে কোথায় বলো। ওগুলো বলুন, ওই জন্য বলছি ওগুলোতে নিয়ে চলে যাও। হোস্টেল থেকে টাকি থেকে হোস্টেলের ছেলেদের নিয়ে কোথায় বেড়াতে গিয়েছিলে মনে আছে? মনে পড়ছে না। আচ্ছা, কিছু মজার ঘটনা বলুন। দিল্লি টাকি- গিয়েছিলে না? গঙ্গাধর ভট্টাচার্যকে কোথায় পেয়েছো? গঙ্গাধর বাবুকে ছাত্র হিসেবে কোন কলেজে পেয়েছো? কৃষ্ণনগর? সিআই ছিল।
তিলজলা থানার ওসি অবস্থায় উনি তখন মানে শুট আউট করেন। টাকি কলেজে ছিলেন যখন, ওখানে তো অনেক ঘটনা, আপনি একটু আপনার কিছু মনে পড়া ঘটনা বলুন তো। ওই হ্যাঁ দাঁড়াও, এবার বলছে শুনে নিন। টাকিতে সংস্কৃতের অধ্যাপক হ্যাঁ, সুদিন বাবুকে কোথায় পেলেন? আছে, সুদিন চট্টোপাধ্যায়, সুদিন বাবুকে সুদিনকে পেয়েছি অনেক পরে। সুদিন তো কলকাতা ইউনিভার্সিটিতে ছিলেন পরে। ভীষণ বন্ধু, বাড়িতে আসতেন। ও সুদিনকে পেয়েছি, সুদিনকে পেয়েছি কৃষ্ণনগরে। ঠিক বলেছে। টাকির ওই সময়কার ইনসিডেন্টস হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা 1971-এর পরে স্বাধীন বাংলা হলো, বাংলাদেশ আর কি। আর হচ্ছে নজরুল ইসলাম মারা গেলেন, এই ঘটনাটাও ওই টাকিতে থাকাকালীন। এবং আমরা যে জিনিসটা খুব ফেস করেছি সেটা হচ্ছে রিফিউজি প্রবলেম। তখন প্রচুর রিফিউজি বাংলাদেশ থেকে এসে, মানে সে একটা দণ্ডকারণ্যে তখন ওখান থেকে হ্যাঁ, মানে প্রচুর লোক এসে সে পরিবেশটাই একেবারে ওখানকার অন্যরকম, এবং সেই রিফিউজিদের কষ্ট, তাদের যন্ত্রণা, সেটা আমরা একেবারে সামনাসামনি দেখেছি আর কি। তার জন্য আমাদেরও অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, কিন্তু স্বাভাবিক ওই এলাকায় আর কি। ট্রেন দাঁড়িয়ে গেল, ট্রেন আটকে দিত মাঝে মধ্যেই, আমরা ট্রেনে করে এলে তখন মানে রিফিউজিরা, রিফিউজি মানে ওদের দাবি দেওয়ার জন্য নাকি? না, ট্রেনটাতেই তাদের বাসভূমি ছিল। মানে ট্রেনের ওই যে দুপাশের যে দুটো সিট, সেই দুটো সিটেই তারা থাকতো, সেটাই তাদের সংসার। বাথরুম করতো, ট্রেনের মতো যাতায়াত করতো। আর সাইডে যে সিঙ্গেল সিট দুটো থাকে, ওইটুকু শুধু প্যাসেঞ্জারদের বসবার জায়গা, আর বাকিটা হচ্ছে ওদের দখলে। কতদিন চলেছে এটা? আমরা যখন আমরা তো ট্রেন যাতায়াত করতে ট্রেন যাতায়াত করছে, ওরা ওখানে ওটা দেয়া, ওই ট্রেনের গাই হচ্ছে ঘুঁটে দিয়ে রাখা ভিতরে এই কথা কিন্তু আমি কখনো শুনি। ওই দুটো সিটের মাঝখানে যে জায়গাটুকু, মানে এই যে ট্রেন যাচ্ছে আসছে কোনো ব্যাপার না, হ্যাঁ, ওইটাই ট্রেন হলো যেখানে খুশি যাক, ওটাই ঘর, ওদের ঘর সংসার। সংসার। দুটো সিটের মাঝখানে যে জায়গা, সেখানেই তারা রান্না করছে, খাচ্ছে, ওই সিটের মধ্যে থাকছে। আমরা হয়তো কোনো ক্রমে বাংকারে দু একটা জিনিস রাখতে পারতাম, বা একটা দুটো লোক চড়ে বসতো। আর এই সাইডের যে সিঙ্গেল সিট দুটো ছিল, অধিকাংশ ক্ষেত্রে সেই দুটো ফাঁকা থাকতো ফর দ্য প্যাসেঞ্জার্স। মানে কলোনি না দেওয়া পর্যন্ত এরকম চলেই ছিল। হ্যাঁ, এই একটা দীর্ঘ কিছুটা সময়। অংশ হয়তো, এতটা তো maximum মানে না। আমরা এ যারা বাবা। হচ্ছে গিয়ে ঠিকঠাক পেট ভরে খেতে পেতাম, তাদের কাছে ওই বাংলাদেশি যারা আসতো, তাদের রাইটই ছিল, মানে প্রয়োজন হলে তারা ঘন্টার পর ঘন্টা যে একটু ফ্যান দেবে গো, মানে আমার বাড়িতে ভাত রান্না হলে ফ্যানটা পাওয়া তাদের অধিকার। ভাত অবধি তারা এগোতো না, কিন্তু ফ্যানটা হচ্ছে অধিকার, তাদের জন্য ফ্যান রেখে দিতে হবে, তারা সেইটা খাবে আর কি। ফলে এই কষ্টের মধ্যে দিয়ে এক সময় যেতে দেখেছি আর কি। আচ্ছা, মহসিন কলেজে কাদেরকে পেয়েছো সহকর্মী হিসেবে? শ্রীকুমার বাবুকে তো সব জায়গাতেই পেয়েছো, তুমি যেখানে যেখানে এসছো শ্রীকুমার বাবু এসছেন, পরে বদলি হয়। আচ্ছা, আর কাদেরকে পেয়েছো? কুমারকে মহাশয় অনেক পরে পেয়েছি। তার আগে প্রিন্সিপাল হিসেবে বসন্ত বাবুকেও পেয়েছো, তার আগে প্রশান্ত বাবুকে পেয়েছো। বসন্তবাবু আপনারা মিলে একটা স্মরণিকা বের করেছিল, বই মহাসিন কলেজের ইতিহাস বা ওই ধরনের একটা মহাসিনের ইতিহাস করেছিলেন না? বসন্তবাবুরা করেছিল, এডিট করেছিল, আপনি সেখানে লেখা দিয়েছিলেন। মহসিন কলেজে থাকাকালীন সহকর্মী কাদের পেয়েছো? প্রয়াগ বাবু মনে পড়ে? হোসিনুর রহমানের কোনো কথা মনে পড়ে? হ্যাঁ, বলো ক্লাস 1 প্রফেসর হিসেবে। ওইটা বলি। ফাঁকিবাজ, চূড়ান্ত এই কিন্তু উনি তো গান্ধী নিয়ে অনেক চর্চা করেছেন, হ্যাঁ? ওই সমস্ত চর্চাই না গান্ধী বলতে কি না বলে বাবা হোসেনুর রহমান। হাজিনুর রহমান কিন্তু গান্ধী মানে গবেষক হিসেবে প্রখ্যাত, হিন্দু মুসলমান। হিন্দু মুসলমান। বলুন তো কিভাবে পেয়েছেন, কি দেখেছেন আপনার কমেন্ট? হোসেনুর রহমান বলুন। হিন্দু মুসলমানকে নিয়ে অনেক লিখেছেন। ওই এলাকায় মুসলিমও ছিল, হিন্দুও ছিল। উনি হিন্দুরা হিন্দুদের টেনে নিয়েছিলেন। বলছি আপনার যে দাদু, তার
পলাশীতে বাস বা তার যে বংশ বা পরবর্তীকালে যে স্ট্রাগলের কথা আমরা শুনতে পাই, সেইটা একটুখানি সংক্ষেপে। হ্যাঁ, সেটা বলছি তো, সেটা হচ্ছে আমার ঠাকুরদা যিনি ছিলেন, তিনি ইউপির বর্ডার, বিহার ইউপির বর্ডার, চন্দ্রমোহন সাহার বাবা, বলছেন বাবার ঠাকুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবার ঠাকুরদা থেকে আমরা পাচ্ছি। হ্যাঁ। তিনি মাইগ্রেট করেন, করে এখানে এসে তিনি কিছুদিনের মধ্যেই দেহ রক্ষা করেন, ফলে তাকে আমরা সেইভাবে পাই। তারপরে এলেন হচ্ছে আমার ঠাকুরদার বাবা। ঠাকুরদার বাবা হচ্ছেন, তার নাম চন্দ্রমোহন সাহা। বেশ। তিনি তখন বড় হয়ে গেছেন। তিনি ঠাকুরদাকে মানুষ করে তিনি সন্ন্যাস নেন। তিনিও পলাশী ছেড়ে ওই ভগবান গোলায় চলে যান এবং তারপরে সন্ন্যাস জীবন যাপন করেন, আর কখনো পলাশীতে ফেরেন। ফলে তার জীবনটাও গেল। ঠিক করে পলাশীতে বসবাস শুরু করলেন হচ্ছে আমার ঠাকুরদা। তিনি শেষ মুহূর্ত মানে পুরো সময়টাই ছিলেন তার জীবন। এবং ঠাকুরদা পলাশীর যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, এইটা আমাদের পরিবারের হাত ধরেই প্রায় শুরু, যে কথাটা বাবা খানিকটা বললেন, যে দুটি স্কুলের ফাউন্ডার হেডমাস্টারমশাই ছিলেন এবং আরও একটি স্কুলের হেডমাস্টারমশাইয়ের দায়িত্ব পালন করেন। আপনার ঠাকুরদা তাহলে পড়াশোনা কোথায় করেছেন? বড় কঠিন প্রশ্ন। আচ্ছা, এটা আমি জানি না। এটা আমি জানি। মানে তাহলে তো এই যে পারিবারিক যে একটা বলা যায় চ্যালেঞ্জ, ওই সময় বাবা চলে গেলেন, তার ঠাকুরদাও নেই, ফলে এই সময় সংসারের হাল ধরা বা হ্যাঁ, পুরোপুরি আমার ঠাকুরদা, এবং সেই সময় থেকে শুরু করে পরবর্তীকালেও, মানে তখনকার দিনে পেনশনও ছিল না। পেনশন স্কিম আমার ঠাকুরদা রিটায়ার করবার কয়েক মাস বাদের থেকে চালু হয়। ফলে আর্থিক সমস্যা, এবং আমার বা ঠাকুরদার, মানে এগুলো একান্ত ব্যক্তিগত বিষয়, তাও আপনাদের বলছি, যে প্রথমবার একবার পানি গ্রহণ করেন আমার বড় পিসি, তিনি হচ্ছেন সন্তান। তিনি খুব কমই আমরা জানি তার সম্পর্কে। তো তিনি ইয়ে করবার পরে তিনি মারা যান সূতিকা রোগে, মানে সন্তানকে জন্ম দেওয়ার সময়ই প্রায় কিছুদিনের মধ্যেই মারা যান। তারপরে দাদু দ্বিতীয়বার পানি গ্রহণ করেন, এবং তখন ওই এখনকার হচ্ছে বাংলাদেশের যে চাঁপাই নবাব বলছে, সেইটা হচ্ছে অরিজিনাল আমার বাবার মামার বাড়ি। তো তখন খুবই ঘনিষ্ঠতা ছিল, যাতায়াত, এবং ওখানকার খুবই বুদ্ধিষ্ণু পরিবার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই ঠাকুমাও মারা যান একটা খুব স্যাড ইনসিডেন্ট। তার সেই সময় 3 সন্তান, মানে ওই ঠাকুমার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে হচ্ছে আমার জ্যাঠামশাই এবং আমার বাবা, তারপরে আমার ছোট পিসি, আর আগের পক্ষে রইল সেই বড় পিসি। এরা সবাই তখন ছিল। আর হেডমাস্টার মশাইয়ের চাকরি মানে তো বুঝতেই পারছেন অনেকখানি সময়, আর তখনকার দিনের চাকরি মানে তারা খুব ডেডিকেটেড পার্সন ছিলেন, তো যে বাড়িতে কাজ আছে তাড়াতাড়ি চলে গেলাম, এই অবস্থা ছিল। ফলে বাধ্য হয়েই বাবা ঠাকুরদাকে তৃতীয়বার একবার পানি গ্রহণ করতে হয়, যদিও সেই পক্ষে কোনো সন্তানাদি নেই। এবং সেই সময়টাও সেটা হচ্ছে সেই অর্থে আমার যে ঠাকুমা শেষ, যিনি, তার কোটাল পুকুরে হচ্ছে, মানে এখনকার হচ্ছে সাঁওতাল কর্মকাণ্ড। সেই দাম্পত্য জীবন খুব সুখের হয়নি, কিন্তু শেষ মুহূর্ত অবধি, সেই শেষ দিন অবধি তিনিই ছিলেন। তাহলে এই মূলত সন্তানদের মানুষ, এবং যেহেতু নিজস্ব সন্তান নয়, তিনি সন্তান মানুষ করবার জন্য নানা রকম ডিম্যান্ড করতেন দাদুর কাছে, আর কি এসব সাংসারিক ব্যাপার। এই হচ্ছে কি। এবার দাদু যে স্কুল বা এডুকেশনের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন, সেই সম্পর্কে স্যারের কাছে শুনেছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, মানে ওই যে বললাম 2টি স্কুলের কোন স্কুল প্রতিষ্ঠাতা শিক্ষক, মানে হেডমাস্টার মশাই ওই
একটা হচ্ছে পলাশী হাই স্কুল, পলাশী হাই স্কুল, যেটা পরে ওই যে মীরা বাবা হাই বললেন। হ্যাঁ, আমিও খুব ভালো জানি না। দুটোই হাই আর স্কুল। একটা হচ্ছে সুগার মিল। সুগার মিলের ওই। সুগার মিলটা হলো পলাশী হাই স্কুল, সুগার মিলটাই পলাশী হাই স্কুল। ওটার নাম। হ্যাঁ, আর এদিকে মীরা হাই স্কুলেও পরে মীরা হাই স্কুলেও ছিল। দায়িত্বে ছিলেন। হ্যাঁ, প্রথম দিকে যাতায়াত করেছেন, তারপরে কিছুদিন ওখানে বাবা থেকেছেন। সেই জায়গাটা এখনো দেখতে পাবে, ওই যে পাগলাচন্ডীর যে খালটা আছে, হুম। এইদিকে তো শঙ্কর দাস বাংলো। বাড়ির বাড়িটা আছে, বাংলোটা। হ্যাঁ, ওই বাংলোটাই, ওই বাংলোরই একটা দিকে ওইখানে সামান্য ওদের কিছু কাজ। সত্যব্রত ব্যানার্জি ওদের নাকি? ওনার মামা। ওনার মামা সম্পর্কে আত্মীয়। হুম। ওই বাড়িটা এখনো দেখতে পাবে। হ্যাঁ, বাড়িতে দেখতে হ্যাঁ, পাই। লাল বাড়ি। হ্যাঁ, তো ওইখানেরই একটা অংশে বোধহয় সামান্য কিছুকাল বাবা থেকে। তখন বোধহয় নৌকো পার হয়ে আসতে হতো। ওখানে স্কুল কোনটা তাহলে? স্কুলটা তো রাস্তার দিকে। ইউডিএম হ্যাঁ, ওটা তো রাস্তার দিকে, উমা রাস্তার দাস দিকে। মেমোরিয়াল হাই স্কুল, ওই স্কুলটা রয়েছে? আচ্ছা, আমরা গিয়েছিল হ্যাঁ। পানিঘাটা। রানীঘাটা স্কুলটা একদম। ও, পানিঘাটা হাই স্কুলটার কত বড় জায়গা, বাবারে বাবা। হ্যাঁ, আমি দেখলাম যে ওর ভেতরে কোয়ার্টার্স রয়েছে। এর পাগল করে। এগুলো বিশাল হয়ে গেছে তখনই তখন। শঙ্কর দাস ব্যানার্জি দাদুকে বলেছিলেন যে আপনি এসে আমার স্কুলটার একটু হাল ধরুন, হ্যাঁ। আমার স্কুলটাকে ঠিক করে দিয়ে যান। হুম। তো মানে তখন একটু যে কোনো কারণেই হয়তো একটু হচ্ছিল, কোনো রকম অসুবিধা হচ্ছিল, তখন ওই নিয়ে এসে কি করে যাব, তখন বললেন আপনি আমার বাড়িতে থাকেন বলে দাদুকে নিয়ে এসেছিলেন, এবং তখন ওখানে কিছুদিন থেকে তাহলে ওই স্কুলে কিছুদিন তাহলে স্যার পড়েছেন, তাই? আমরা তো আপনার সঙ্গে কথা বলছিলাম পলাশী কলেজ সম্পর্কে, এখন কয়েকটা কথা আপনাকে বলছি। কলেজটা প্রতিষ্ঠা পেছনে তখন কি উদ্দেশ্য ছিল পলাশী কলেজ প্রতিষ্ঠার? আপনারা কেন করেছিলেন ওই কলেজটা? ফোনটা সরিয়ে না স্যার, ফোনটা সরিয়ে না। সেটা না, চাপ করছে, মাথায় প্রেশার করছে। দু একজন ভদ্রলোকের চেষ্টা ছিল। যেমন আমাদের কুন্ডু মানে শ্রীমন্ত কুণ্ডু। শ্রীমন্ত কুণ্ডু। সীমান্ত, ও খুব আগ্রহী ছিল। আর এক মুসলিম ভদ্রলোক, তার নামটা বলে আশরাফ আলী। আশরাফ আলী। এরাই কজন খুব আগ্রহ নিয়েছিল। রানুবাবু ছিলেন। রানুবাবু, কাশীনাথ রায়। ধনঞ্জয় মোদক ছিলেন। হ্যাঁ, তখন আমরা আসলে যখনই যেখানে কাজ করেছি সবারই কোঅপারেশন এটা পেয়েছি। এই রানা ভাইয়ের মতো তাদের এটা করতে আমাকে। নাসিরুদ্দিন আহমেদ মানে লাল সাহেব কি প্রথম থেকে ছিলেন না পরের দিকে এসেছিলেন? নাসিরুদ্দিন প্রথম থেকেই ছিলেন। উপদেষ্টা হিসেবে। মানে পরবর্তীকালে তো আমরা ওই যে গ্রান্টটা পেলাম না কলেজের বড়, তো মাইনরিটি ওই সেল থেকে বোধহয় ওটা পেয়েছিলাম, বড় বিল্ডিংটা যে হলো, তখন তো ওনার একটা ভূমিকা ছিল। নাসিরুদ্দিন প্রথম থেকে ছিল না বলেই মনে হয়। উপদেষ্টাই ছিল মনে হয়। পরে অবশ্য ওই আপনারা তো অনেক নিজেরা অনেক সময় তো দিয়েছেন, টাকা পয়সাও এলাকার মানুষজনের জোগাড় করেছেন কলেজের জন্য, তাই না? আপনার নিজের থেকেও তো বেশ কিছু টাকা আপনি দান করেছেন। আমি করেছি। আমি তো প্রথম যেদিন কলেজ হলো সেদিন 25 লাখ টাকা দিয়ে দিলাম। কোনো আলোচনা না করে 25 লাখ টাকা দিয়ে দিলাম। আচ্ছা, বুঝেছি। তারপরে এমনি অফিসিয়াল যে সমস্ত কাজকর্ম কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি, এগুলো তো খুব দরকার। অফিসিয়াল কোর্টের পারমিশন বা অন্যান্য যে কাগজপত্র রেডি সেগুলো করা। আমি পয়সা নিতাম না, নিজে যেতাম। তোর জানে কোথায়। হ্যাঁ হ্যাঁ, জানে। স্যার। যতখানি পারি আমি নিজের দায়িত্বটা রাখতাম। বাবা ওইটা বলুন না, মীরা স্কুল থেকে যখন পলাশী এখনকার জমিতে পলাশী কলেজ শিফট করলো, সেই যাত্রাপথটা একটু বলুন না।
মীরা স্কুলে যে ক্লাস হতো তারপর থেকে যে পলাশিতে এখনকার পলাশি কলেজ গড়ে উঠলো জমিতে, সেই যে যাত্রাপথ, স্যার আগে তো সে গার্লস স্কুলে হতো স্যার, গার্লস স্কুলের ব্যাপার গার্লস স্কুলে আমাদের কলেজের ক্লাসগুলি হতো, পরে 13 সালে আমরা চলে এলাম, তারপরে কেমন ছিল ওইটা একটু বলেন, ওই কিভাবে যাত্রাপথ পরিচালনা? গার্লস স্কুলের কথাই বলো না, তখন কি হবে? হ্যাঁ, গার্লস স্কুলটা কেমন ছিল, আমরা গার্লস স্কুলেই ছিলাম, কতটা অসুবিধা ছিল স্যার আমাদের? ওইটা গার্লস কলেজ হ্যাঁ স্কুলেই ছিলাম, হ্যাঁ সেটা একটু বলো। কিন্তু সেখানে বড় দিদিমণি আমাদের প্রায় খারাপ লাগে সব বলতে। তপতিথি ছিলেন সেই সময়। খারাপ মানে এইটা তো মানে একটা যে কলেজ পলাশী গড়ে কলেজ- ওঠার পেছনে সবটাই ইতিহাস তো সবকিছু নিয়ে। আমরা তো কাউকে মানে যে যতটুকু সহযোগিতা করেছি তার জন্য আমরা কৃতজ্ঞ। গার্লস স্কুল আর আমরা কলেজে ছিলাম, কলেজ কখন হতো? সকালবেলা হতো, মর্নিংয়ে কলেজ হতো, সকালেই হতো। ওদের গার্লস কলেজ স্কুলটা ডেতে হতো একটু দেরিতে, আর আমরা দেরি করে যেতাম, মানে ছেলে মেয়েদের যাতায়াতটা অনেকটা হয়ে যেত। তারপরে অনেক সময় নির্দিষ্ট টাইমের আগে ঠিকঠাক টাইমেও মানে ক্লাস শেষ করা যেত না, সেগুলো তো ছিল, যেহেতু নিজস্ব ভবন ছিল না, সেটা ছিল। ওদের আবার শিফট ক্লাস শুরু হয়ে যেত তাড়াতাড়ি। সেটা ছিল, হতো না, অফিস ক্লাস শুরু হয়ে যেত, ওরা একটু অসন্তুষ্ট হতো। যাই হোক, সেটা ছিল, ক্লাস শেষ করতে পারতাম না। পরে যে আমরা যে জায়গায় কলেজ এখন প্রতিষ্ঠা পেয়েছে, সেই জমিটা কিভাবে পেলাম? জমিটা কিভাবে পেলেন? স্যাংশন কিভাবে পেয়েছেন মনে পড়ে? ওদের একটা জেনারেল মিটিং হয়েছিল হুম। বারোয়ারিতলায় ফুটবল খেলার মাঠে, তখনই ঠিক হয় শহীদ স্মরণ স্কুলে। টাকা পয়সা কী কী দেবে না দেবে, জমি জমা। তারপরে ধরুন বিল্ডিং গুলোর গ্রান্ট, এগুলো বলুন না। বিল্ডিং, একটা বিল্ডিং করতে গেলে তো গ্রান্ট লাগে, হ্যাঁ স্যাংশন লাগে। হ্যাঁ, সেইগুলো তো লাগতো, একটু দেরি একটু হতোই। হ্যাঁ, একটু বলুন না। স্কুল টিচারদের সঙ্গে সেই পড়ার কিছু নেই, হতোই। অনেক সময় কমেন্ট শুনতে হতো যে কলেজ টিচাররা আটকে রেখেছে। না, পলাশী কলেজের কথা কিছু বলো। যখন আপনি যখন ইউনিভার্সিটি, ওই জায়গাটা বলুন, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কলেজটা হলো। এবার এই কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজটা হলো, তাহলে কল্যাণী ইউনিভার্সিটির স্যাংশনটা বা কলেজ যে আন্ডারে গেল সেটা কি করে করলো? সাবজেক্টগুলোর স্যাংশন, মানে অ্যাফিলিয়েশনের যে প্রক্রিয়াটা, অ্যাফিলিয়েশন, সেই অ্যাফিলিয়েশনের প্রসেসটা বলুন। বলছি, আমি তো ডিআরইএ ছিল তার আগে, হ্যাঁ ফলে অনেকগুলো সাবজেক্টে ওই কলেজের ইউনিভার্সিটির বিভিন্ন এর সঙ্গে যুক্ত ছিলাম ডিআরইএ থাকার ফলে। এবং বিভিন্ন হ্যাঁ, বিভিন্ন বিষয় সম্বন্ধে খোঁজ খবর রাখতাম। কল্যাণীতে, আসলে কল্যাণীতেও খুব ভালো, ঠিক, মানে আমি তো টিচার ছিলাম আগে, তারপরে ওখানে ডিআরইএ হয়ে গেলাম। ওরা খুব সবারই সাথে ভালো ব্যবহার ছিল আমার। আরেকটা যে হায়ার এডুকেশন থেকে একটা গ্রান্ট পেয়েছিলেন না? হায়ার এডুকেশন ব্যাপারে আপনার যে কলেজটা হলো, হ্যাঁ, তার জন্য যে প্রয়োজনীয় গ্রান্ট, আসল জায়গাটা বলুন, সেটা কোথা থেকে কিভাবে ম্যানেজ করলেন? একবার পেয়েছেন না বাবা? একবার না, অনেকবার সেটা পেয়েছি। অনেকবার। 18 লক্ষ পেয়েছি, 20 লক্ষ কনস্ট্রাকশন পারপাস, 6 লাখ বই টাকা পেয়েছি পর্যন্ত। আমরা 5, আর ফার্নিচার পেয়েছি 2.5, 7.5। আর প্রথম বিল্ডিং হয় অবনী রায় ল্যাড ফান্ড থেকে, এমপি ল্যাড থেকে, অবনী রায় 5 লাখ টাকা দিয়ে ফার্স্ট বিল্ডিং। খুব একটা বেশি কিছু পাইনি। না, 18 লাখ টাকা স্যার আপনি করেছেন স্যার, 18 লাখ 20 লাখ
তারপরে ফার্নিচার গ্রান্ট, বুক গ্রান্ট, এগুলো পেয়েছিলেন তো? এগুলো তো আপনারা একটা পুরো পেয়েছি। হ্যাঁ। আর চিত্ত বসু যে আপনার পরিচিত ছিলেন, চিত্ত বসু খুবই পরিচিত। হ্যাঁ, আর সে এখানে- আমাদের কলেজে গেছে, আমাদের বই দিয়েছে, পাশাপাশি শুধু তাই নয়, তিনি আমাদের কলেজের বিভিন্নভাবে হেল্প করেছেন। হুম, তো তার সম্পর্কে একটু ওই যে বলেন। বলছেন। চিত্ত আমার সহপাঠী ছিল, সহপাঠী কিনা জানি না, সহকর্মী তো ছিলই। চিত্ত আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলাম আমরা। তার চিত্ত না, হ্যাঁ, চিত্তকে বলতে গেলে আরেকটু আগে থেকে বলতে হয়। চিত্ত এমনিতে মনটা ভালো ছিল। ও একদিন ওই আমাদের আলোচনা সবাই বললো যে আমি কিছু টাকা দিতে চাই হুম, বলেছে। আমি খুব ভালো, খুব ভালো, ভালো। তো কত দেবে? আপনি বলুন না কত লাগবে। আমি যখন 5 দেবেন, তখন খরচ করে বেশি করে অন্য লোককে বলা যায় না। 5, 10। তো চিত্ত বললো যে নয় 25 দেবো। 25 দেবো কি আরো বেশি দেবো, যাই হোক এরকম একটা আছে। তাতে কিছু লোকের উৎসাহ বাড়ল, তারা আরো এগিয়ে এলো। চিত্ত আমার ঘনিষ্ঠ সহকর্মী ছিল, কিন্তু ওর স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যায়, খুব হ্যাঁ, স্যাড। স্ত্রী মারা যায়। উনি খুবই ভালো মানুষ ছিলেন, আমাদের সাহিত্য পরিষদে অনেক টাকা উনি দিয়েছেন, স্ত্রীর নামে একটা স্মারক বক্তৃতা করেছেন। পরবর্তীকালে ওনার বোধহয় সন্তানও মারা যায় কম বয়সে, খুব, সেটা খুব ব্যথিত। না, টাকা পয়সা দেওয়া, বই দেওয়া, সে আমি থাকতেই হয়েছে। আপনি থাকতেই হয়েছে, আমি থাকতেই হয়েছি। এবং আমরা একটা কক্ষ তার, হ্যাঁ, তার নামে আমি করে দিয়েছি। হ্যাঁ, আপনি করে দিয়েছেন, চিত্ত বসু স্মৃতিসৌধ। স্মৃতি কক্ষ, মানে হ্যাঁ, একটা ঘর আমরা করে। স্যার বলছি যে আপনার যে লেখালেখি করা, গবেষণা করা, সেই দিকটা যদি একটু বলতেন, কিভাবে, কোন মানে কেন প্রথম শুরুটা কেমন করে করেছেন গবেষণার? বলি, প্রথম থেকে বলতে গেলে প্রথম থেকে বলবেন। আমার মাস্টারমশাই ছিলেন এন.কে. সিনহা, আচ্ছা, এই তো প্রখ্যাত ঐতিহাসিক। প্রখ্যাত ঐতিহাসিক। তা একবার মনে হলো যাই, ওর কাছেই যাই। ওকে বললাম যে স্যার, আমাকে একটু ভালোবাসতেন, এই কারণে যে আমি ছেলের সহপাঠী ছিলাম, ওর ছেলের। কুণাল সিংহ নাকি ওর আরেক ছেলে ছিল। আরেক ছেলে ছিল? আচ্ছা, কুণাল সিংহ বোধহয় তার ছোট ছেলে, বড় ছেলে না? কল্যাণী লাইব্রেরিয়ান ছিলেন কুণাল সিংহ। আপনার কুণাল, সহপাঠী কে ছিল? কুণাল। কুণাল। নামটা কি ছিল? আরেক ছেলে। ইতিহাসেরই ছিল। আচ্ছা, বলুন তারপরে। সন্দীপন হচ্ছে তার হ্যাঁ, আমি বললাম যে স্যার, আমরা কিছু হ্যাঁ, কাজকর্ম করতে চাই। তো বলে, কাজ করতে গেলে যা যেখানে আছো সেইখানেই সেখানকার বিষয় নিয়ে পড়াশোনা করো। এর থেকেই আমি এই মীরা পলাশির উপরে পড়াশোনা শুরু করি। উনি বললেন, যেখানে আছো সেখানেই সেই জায়গা সম্পর্কে পড়াশোনা করো, তারপর কোনো বলে লেখো। ও ঠিক আসল কথাটা আর একটু বলা হয়নি। হুম, হুম। আমি কৃষ্ণনগর কলেজে যখন ছিলাম, তখন কালেক্টর, সেসব চিঠি এখনো আছে, আমাকে একটা চিঠি দিলেন যে তুমি এই কলেজের লাইব্রেরিতে, পুরনো লাইব্রেরিতে কী ধরনের কাগজপত্র আছে ফর প্রিজার্ভেশন,
এর থেকে বলতো। আমি সেই থেকে শুরু করলাম কলেজে কলেজ আর এই পড়াশোনা। মানে পলাশি রিলেটেড নিয়ে টপিক নিয়ে আপনি পিএইচডি করলেন? ফ্যাসিলিটির টপিক নিয়ে। টপিকটা কি ছিল মনে আছে? পিএইচডি টপিকটা বলুন। টপিকটা একটু বড়। হুম। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য বেঙ্গল ডিস্ট্রিক্ট, নদিয়া, 1835 to 50। যদি আমার ডেটটা এখনো কনফিউজ হয়। এটা একটু ভেরিফাই করে দিন। হ্যাঁ, তারপরে ওই আর 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 যে লেখালেখি আপনার ইতিহাস, ঐতিহাসিকে আমি তো লেখাপত্র দেখেছি, সেইগুলো কিভাবে লিখলেন? বলছি এটা এইভাবে ঠিক রিসার্চে রেখে চলে গেলাম প্রপার। হুম। তার আগে ওদের একটু কিছু খেতে দাও, চাটা খেয়েছি। জল খাবেন? আপনি কি জল খাবেন একটু? এক্সটার্নাল যিনি ছিলেন তোমার পেপার সেটা সেই অক্সফোর্ডের, তার কথা কিছু মনে আছে? নামটা কি মনে আছে? বলছি বলো একটু। বললেন যে নামটা কি? কি বললেন ওনার নামটা কি ছিল? আপনার এক্সটার্নাল রিভিউয়ার। কার নাম? আমি বলছি আপনার পিএইচডি খুব বিখ্যাত ছিলেন, আপনি কিছুদিন আগে বলেওছেন নামটা। আপনার পিএইচডি পেপার যার কাছে রিভিউর জন্য গেলেন, যে দুজনের কাছে, তাদের নাম মনে আছে? খুব বিখ্যাত তারা। ইংল্যান্ডের অক্সফোর্ডের প্রফেসর ছিলেন। পিএইচডি থিসিস এক্সামিন কারা করলো? সেটা হুম। সেটা আমার খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা। ওটাই জানতে চাইছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওটা ইন্টারনাল এক্সামিনার ছিলেন। সেই তখনকার দিনে প্রথমে তো কলেজের লোকে ইন্টারনাল হতো, টিচাররাই হতো ইন্টারনাল এক্সামিনার। কিন্তু আমি যখন ইন্টারনেটে পাই তখন তিনি মারাই গেলেন, ও তখন তিনি চলে গেলেন ইংল্যান্ডে। ইংল্যান্ডে চলে গেলেন, আমি অ্যাপয়েন্টমেন্ট এখানে ওর আন্ডারে পেলাম, কিন্তু উনি ইংল্যান্ডে চলে গেলেন। আমার কাজটা আটকে থাকলো, ফলে আমার কাজটা দেরি হলো, দেরি হচ্ছে। তখন এডুকেশনা আরেকজনকে সাজেস্ট করলেন, এডুকেশনা আরেকটা সাজেস্ট করলেন। ওর সাজেশন হচ্ছে ওই সম্ভবত ছাত্র তাকে সাজেস্ট করলেন, ছাত্র এডুকেশনা আমার এক্সামিনার হিসাবে সম্ভবত ওরিয়া ছাত্রকে ইয়ে করেছিলেন, নমিনেট করেছিলেন। বলার কিছু নেই এটা। না, নামটা আমার বলো। নামটা কি বলো? কার? আপনার এক্সামিনার। এক্সটার্নাল কে ছিলেন? বলছি এক্সটার্নাল ছিলেন, এক্সটার্নাল হয়েই ছিলেন। এক্সটার্নাল ছিলেন লেখা আছে তোর এরিক স্টোক। এরিক ছিল। এরিক স্টোকস। হ্যাঁ। এরিক স্টোকস। আচ্ছা, এমকে আপনার মাস্টারমশাই এমকে সিনহা, তার সম্পর্কে দু চার কথা বলুন। কেমন ছিলেন বা কেমন পড়াতেন, ছাত্রদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? তার সম্বন্ধে একটা কথাই বলা যায়, প্রথমেই যে তিনি আমার মাস্টারমশাই, ন্যাচারালি ঘনিষ্ঠ মাস্টারমশাই, আর তার ছেলে আমার সহপাঠী। পণ্ডিত মানুষ ছিলেন।
পণ্ডিতের যে বড় কথা হচ্ছে খুব ভালো পড়াতেন, ওর পড়ানোর নাম, আচ্ছা, খুবই নাম পড়ানো। সেই সময় আর পড়ানোর কাদের পেয়েছিলেন যে খুব ভালো পড়াতো মাস্টারমশাই হিসেবে? বলি ভবতোষ হীরেন্দ্রনাথ মুখার্জি, হীরেন্দ্রনাথ মুখার্জি, হীরেন মুখার্জির কাছে পড়েছো না? পড়েছি, কিন্তু ওরকম না, ঘনিষ্ঠ কোনো কোনো ক্লাস ফ্লাস করেছি। ভগতোষ দত্ত ভবতোষ দত্ত তো বলতে বলতে ইকোনমিক্সে ইকোনমিক্সে ভবতোষ দত্তের সঙ্গে আপনার কিরকম পরিচয় ছিল? তার সঙ্গে ভবতোষ দত্ত ভবতোষ দত্ত আমার মাস্টারমশাই। তিনি এটাই তো আমি চমৎকার পড়াতেন, হ্যাঁ পড়াতেন তো খুব সুন্দর। হ্যাঁ, বিখ্যাত পড়াশোনা খুব ভালো। আচ্ছা, হিস্টোরিয়ান ইকোনমিক্সে মিহির বাবুকে কিন্তু মিহির রক্ষিত হ্যাঁ পরে পরে তোমাদের সহপাঠী। হ্যাঁ মিহিরকে তো আমরা সহপাঠী হ্যাঁ, পরে হয়েছে। অমলেশ ত্রিপাঠীরা যখন ছিলেন, হ্যাঁ অমরেশ অমরেশ ত্রিপাঠীর কথা বলুন। হুম। অমরেশ ত্রিপাঠীকে বলেছে। অমরেশ ত্রিপাঠী ছিলেন। কিছু নাম করে লোক তখন একসঙ্গে। আর একজন অমলেন্দু দে, অমলেন্দু দেব বোধহয় সমসাময়িক, সিনিয়র, 1 বছরের হ্যাঁ, দাদা 1-2 বছরের সিনিয়র। যাদবপুরে ছিলেন। হ্যাঁ পলাশিতে গেছিলেন আমার সঙ্গে। হ্যাঁ তাই? হ্যাঁ, পলাশিতেও গেছে। আচ্ছা, আমি দেখিনি। অমলেন্দু দে বাবার বিয়েতে পলাশিতে গিয়েছিলেন। না না, তারপরেও পরে তো গেছিলেনই, বাবার বিয়েতে উনি অ্যাটেন্ড করেছেন। আপনি গৌতম চট্টোপাধ্যায়কে পেয়েছিলেন না? বরুণ দেকে পেয়েছিলেন? বরুণ দে 1 বছরের সিনিয়র। মঞ্জু চট্টোপাধ্যায়, গৌতম চট্টোপাধ্যায়। বলছি গৌতম চট্টোপাধ্যায় হুম হচ্ছে আমাদের সহ সিনিয়র, হুম 1 বছরের সিনিয়র ছিল, আমার মনে পড়ছে না। গৌতম চট্টোপাধ্যায় অসীম দাশগুপ্তদের দেখেছেন? ক্লাস করেছি, প্রেসিডেন্ট ক্লাস করেছি, উনি হেড ছিলেন। সুশীলবাবু মারা যেতে শশীবাবু মারা গেছিলেন হঠাৎ করে নাকি? যাই হোক, প্রবুদ্ধনাথ রায়কে পাননি? পিএন রয় তো পিএন রয়? ইকোনমিক্সের পিএন রয় তো তোমাদের কন্টেম্পোরারি। প্রবুদ্ধনাথ রায়। প্রবুদ্ধ, হ্যাঁ হ্যাঁ প্রবুদ্ধ তো আমাদের হ্যাঁ, বন্ধু সহপাঠী ছিল। হ্যাঁ, বন্ধু মানুষ। তখন তো ইতিহাস চর্চার সঙ্গে ইকোনমিক্স, তারপরে অন্যান্য সোশ্যাল সায়েন্স, এগুলো তো রিলেট করে পড়ানো হতো। রিলেট করে পড়ানো হতো। অনেকে কারণ আপনারা যে পড়াশোনার বিস্তারটা পেয়েছেন, সেটা তো ভাবলে অবাক লাগে যে কত ধরনের বিষয়কে একসাথে নিচ্ছেন। পড়ানোর ধরন, মাস্টারমশাইদের এক একজন বিখ্যাত মাস্টারমশাই। সেই একের সঙ্গে এক বিখ্যাত মাস্টারমশাই হিসেবে একদিন মনে হয়। তারক সেনদের ক্লাস করেছেন? আর সে তো ইংরেজি ছিলেন। নিচে গ্রাউন্ড ফ্লোরে ওনাদের ক্লাস তো বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষ করতো। কলেজে বা ইউনিভার্সিটির পড়ার সময় রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন কখনো? খুব একটা হয়নি, হয়েছি ক্লাসের রিপ্রেজেন্টেটিভ হিসেবে হয়তো দাঁড়িয়েছি। আরে সে খুব বেশি সাহসী ছিলেন না মনে হয়, নাকি? অতটা এগিয়ে যাওয়ার মতো আমার ক্ষমতা ছিল না। কলকাতায় আর টিচারদের সামনে পাল্লা দেওয়ার মতো এ ছিল না। আপনি যে ছাত্রছাত্রী পড়িয়েছেন, সেই ছাত্রছাত্রীদের একটু কথা বলুন তো, দু একজনের কথা। যারা তখন বলতে শুনলেন রাজনীতিতে এসেছেন অনেকে, হ্যাঁ, গৌতম সেটাই। দেব, অনিল বিশ্বাস। ঠিক আগের ব্যাচে আমাদের এরা ছিল বিখ্যাত লোকেরা, বরুণ দে, তারপরে ওরাও এসছে, বাবার ছাত্র, হিরেন মুখার্জিও এসছে, বাবার আগে বরুণ দে, ছাত্র। বরুণ দে, অমরেশ ত্রিপাঠী একসঙ্গে সব
সিনিয়র ছিলেন 1 বছর, বরুণ দে 1 বছর সিনিয়র ছিলেন। অমরেশ ত্রিপাঠী হয়তো 1 বছরের সিনিয়র ছিলেন, বেশি হতে পারে। মানে এই যে আপনার স্যার নরেন্দ্র কৃষ্ণ, আঞ্চলিক ইতিহাস চর্চাকে খুব গুরুত্ব দিত নাকি? আঞ্চলিক ইতিহাস যে ব্যাপারটা সেটাকে খুব গুরুত্ব দিতেন সেটা আপনার মাস্টারমশাই? সেটা কি করেছে? আঞ্চলিক যে ইতিহাস চর্চাটা সেইটা আপনার নরেন্দ্র কৃষ্ণ সিংহরা খুব গুরুত্ব দিতেন, সেটা যাতে চর্চা হোক এটা চাইতেন। উনি চাইছেন, মানে আমি বলেছি সবসময় উনি চাইতেন যে যেখানে আছো সেখানকার ইতিহাস নিয়ে আলোচনা করে। তা আপনি তো পলাশী ওই অঞ্চলের ইতিহাস অন্যভাবে লিখেছেন, যে অন্যভাবে লিখলেন কি করে? এটা ওখানে ছিলাম পলাশীতে, এবং সেটা তো একদম ডকুমেন্ট নিয়ে আপনি কাজ করেছেন, আর্কাইভ ব্যবহার করেছেন, গেজেটিয়ার ব্যবহার করেছেন। পলাশীতে ছিলাম, পলাশীতে ছিলাম। আর কিছু বলবেন বাবা? বাবা আর কিছু বলবেন? বলার মধ্যে ওইটাই আর কি, ঘুরিয়ে ফিরিয়ে যেগুলো বাদ করেছে ওইগুলো বলার। অনেকটাই বলেছেন, আমরা অনেকটাই জানতে পেরেছি আপনার কথা, আপনার বাবার কথা, আপনার কথা। এবার এই যে পলাশী কলেজ, এখন তো প্রায় ধরুন 5,000-এর উপরে আমাদের স্টুডেন্ট। হ্যাঁ, আমি থাকতেই লাস্ট 4,000 হয়েছে। হ্যাঁ, ফলে এইটা যে আস্তে আস্তে এরকম বড় হয়েছে, রেজাল্টও ভালো হচ্ছে আগের থেকে, এবং আমরা আপনাকে দেখেই আপনার সঙ্গে কাজ করেছি, আপনি আমাদের স্নেহ করেছেন। সবার প্রতি একটা বার্তা দিন। মেসেজ হচ্ছে, আমি যখন ছিলাম সবারই সঙ্গে একটা সদ্ভাব ছিল, কারণ কোনো রকমের অসদ্ভাব, ঝগড়াঝাটি কিছু ছিল না। আমার মেসেজ হচ্ছে যে এই সম্পর্কটা যেন বজায় থাকে। টিচার স্টুডেন্ট টিচার ঠিকই আছে, তাও ভালো ছিল, আমার সময় তাও ভালো ছিল, কিন্তু টিচারের মধ্যে টিচারের কোনো রেষারেষি ছিল না। আমাদের একটা আদেশ বা নির্দেশ বা যাই বলুন না কেন সেটা বলুন। পলাশী কলেজ বড় হয়েছে আমাদের সবারই মধ্যে সদ্ভাব ছিল বলে। আমার মেসেজটা চাই যে এই সদ্ভাবটা যেন সবারই সঙ্গে বজায় থাকে, থ্যাংক ইউ স্যার। বিশেষ করে টিচারদের মধ্যে। কখনো টিচারদের মধ্যে ঝগড়াঝাটি হয়নি, হয়েছে কি কলেজে? না, বাহ, মানে সকলের সঙ্গে, টিচিং, নন টিচিং, স্টুডেন্ট, সকলের সঙ্গে আমাদের একটা রিলেশন বরাবর ছিল। এই সদ্ভাবের মধ্যে বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের মধ্যে, কর্মচারী কেন, টিচার নন টিচার এদের মধ্যে সব যেন সদ্ভাবটা বজায় থাকে, তাহলে কলেজের উন্নতি হবে। এবং আপনারা মানে কলেজ প্রতিষ্ঠার সময় যারা এই কলেজটি চেয়েছিল তাদের যে উদ্দেশ্য সেটা তাহলে সাকসেস হবে, সেটা কার্যকরী হবে। কার্যকরী হবে। বাহ, আশীর্বাদ দেন স্যার। খুব ভালো। আমরা পলাশী কলেজের পক্ষ থেকে আজ এসছি আমাদের কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রাধামাধব সাহার কলকাতার বাড়িতে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, আজ আমাদের সময় দিয়েছেন। আমরা কলেজের পক্ষ থেকে এসে তাকে আনুষ্ঠানিকভাবে প্রিন্সিপালের নির্দেশে আমরা সম্বর্ধিত করেছি, এবং পাশাপাশি আমরা এর আগেই তার পরিবারের কাছে আগ্রহ রেখেছিলাম যে তার একটি সাক্ষাৎকার আমরা গ্রহণ করব, এবং সেই সাক্ষাৎকার আমরা সকাল থেকে এই পর্যন্ত বিভিন্ন
পর্বে গ্রহণ করেছি এবং স্যার কখনো শুয়ে কখনো বসে তার শারীরিক অসুবিধা সত্ত্বেও আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং তার পরিবারের, তার পুত্রবধূ, তার কন্যা, সবাই মিলে আমরা আজকের দিনটি স্যারকে নিয়ে আলাপচারিতা করলাম। আমাদের উদ্দেশ্য এই সময় স্যার সুস্থ থাকুক, ভালো থাকুক, পাশাপাশি স্যারের সঙ্গে যা কথা হলো সেগুলো আমরা রেকর্ডবন্দি করেছি, কিছুটা লিখেছি, সেগুলো আমাদের যে ম্যাগাজিন পলাশ লিপি সেখানে ছাপার ব্যবস্থা করব এবং পরবর্তীকালে যদি আরও ভালো কিছু করতে পারি এই সংগ্রহটা নিয়ে, সেটা আমরা কলেজের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে প্রস্তাব রাখব। আমরা আনন্দিত যে আজকে সারাদিন ধরে আমাদের প্রিয় স্যারের সঙ্গে, যে স্যার কলেজের প্রতিষ্ঠার প্রথম থেকে যুক্ত ছিলেন, কলেজটা আজকে যে পর্যায়ে এসছে তার অন্যতম কাণ্ডারি তিনি, এবং আজকে ভালো লাগছে যে সেই কাণ্ডারির সঙ্গে আমরা দেখা করেছি এবং তার পরিবারের যে সহযোগিতা তা ভোলার নয়। আমি একে তাদের পরিচয় দানের জন্য বলব। নাম? আমি পুত্র অতীশ সাহা। আমি কন্যা রত্নাবলী মুখার্জি। পুত্রবধূ সুপর্ণা গঙ্গোপাধ্যায়। আর আমার কলেজে আমার সঙ্গে এসছেন, আমি প্রবীর বৈদ্য, আমার কলেজের আমার সঙ্গে এসছেন তনুময় বড়ুয়া। এবং স্যার আমাদের এই মেসেজ দিয়েছেন যে কলেজের প্রত্যেক ছাত্রছাত্রী, ছাত্র শিক্ষক সম্পর্ক, শিক্ষা সহায়ক কর্মী, তাদের সম্পর্ক যেন অক্ষুণ্ণ থাকে, তাদের সবাইকে একসাথে চলতে হবে, কোনো মনোমালিন্য থাকলে সেটি সুন্দরভাবে মিটিয়ে নিতে হবে এবং আগামী দিনে সকলকে নিয়ে একটি কলেজের প্রতিষ্ঠার যে উদ্দেশ্য, প্রতিষ্ঠাতা গণ যা স্বপ্ন দেখেছিলেন কলেজটিকে নিয়ে, সেই উদ্দেশ্য তাহলে সফল হয়। আমাদের পক্ষ থেকেও স্যারকে অশেষ কৃতজ্ঞতা, শ্রদ্ধা, প্রণাম। ভালো থাকবেন। আমরা সুযোগ পেলে আবার নিশ্চয়ই কখনো আসবো, ফোনে আমাদের যোগাযোগ থাকবে।